আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের এই ক্লাসটি হচ্ছে সাধারণ জ্ঞান বিষয় সম্পর্কিত। এবং এই যে সাধারণ জ্ঞান, এটা হলো 6 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলি করেছো তারা অবশ্যই জানো যে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নোত্তর সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকেও সাধারণ জ্ঞানের আরও কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা রেগুলার ক্লাসগুলি করছো তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু করে যাও, কারণ যা কিছু প্রশ্নোত্তর শেয়ার করে দিচ্ছে প্রত্যেকটি তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার। তোমাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটি ক্লাস করতে হবে। কোনো ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে ফেলবে। তো তাই রেগুলার ক্লাসগুলি করবে, আর প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে বাংলার ঐতিহাসিক রাজধানী বলা যেতে পারে, যেখানে নবাবী আমলের বহু স্মৃতি জড়িয়ে আছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যেই জেলাতে কিন্তু বহু ইতিহাস লুকিয়ে আছে এবং নবাবী আমলের বহু স্মৃতি কিন্তু সেখানে জড়িয়ে আছে। তো পশ্চিমবঙ্গের সেই জেলাটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বহু ইতিহাস লুকিয়ে আছে এবং মুর্শিদাবাদ জেলা থেকেই কিন্তু এক সময় পুরো বাংলা, এমনকি পুরো ভারতবর্ষ কিন্তু কন্ট্রোল করা হতো। তো তাই মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এবং এটা বাংলার ঐতিহাসিক রাজধানী। বহু ইতিহাস জড়িয়ে আছে নবাবী আমলের। তো তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন ঐতিহাসিক স্থানে অবস্থিত? আমরা সবাই জানি যে হাজারদুয়ারি প্রাসাদ হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে, কিন্তু মুর্শিদাবাদ জেলার কোন শহরে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লালবাগ। লালবাগ হবে এখানে কারেক্ট আনসার। মুর্শিদাবাদ জেলার লালবাগে হাজারদুয়ারি যে প্রাসাদ সেটা কিন্তু অবস্থিত, এবং এটিকে সেই সময় বড় কুঠিও কিন্তু নাম দেয়া হয়েছিল। হাজারদুয়ারি প্রাসাদের অপর নাম কি? বড় কুঠি, এবং এটা লালবাগে মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদে মোট কয়টি আসল দরজা রয়েছে? আসল দরজা, আমরা প্রত্যেকেই ছোট থেকেই ইতিহাসে পড়ে আসছি যে হাজারদুয়ারি প্রাসাদ মানে কি হাজারটি দুয়ার। বাস্তবে কি সেটাই? এখানে হাজারদুয়ারি প্রাসাদে মোট কয়টি আসল দরজা রয়েছে? আসল এবং নকল, ঠিক আছে? তাহলে এখানে আসল দরজার কথা কিন্তু বলা হচ্ছে। এখানে তোমরা সর্বদা মনে রাখবে যে হাজারদুয়ারি প্রাসাদে কিন্তু 1000টি বা 1000টি আসল দরজা নেই। আসল দরজা আছে 900টি। আসল দরজা কতগুলি আছে? 900টি আসল দরজা আছে, আর নকল দরজা আছে 100টি। তাহলে সব মিলে কত হলো? 1000টি। সেই জন্য এই প্রাসাদের নাম হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ। কিন্তু আসল দরজা হচ্ছে 900টি আর নকল দরজা হচ্ছে 100টি। এই 100টি নকল দরজা বানানোর কারণ হচ্ছে বহিরাগত শত্রু যাতে বিভ্রান্ত হয়। বহিরাগত শত্রু যখন হাজারদুয়ারি প্রাসাদ আক্রমণ করবে বা যদি করে, তাহলে যাতে বিভ্রান্ত হয় সেজন্যই কিন্তু 100টি নকল দরজা বানানো হয়েছিল। তো সব মিলিয়ে টোটাল 1000টি দরজা, যে কারণে এই প্রাসাদের নাম হাজারদুয়ারি প্রাসাদ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মল্ল রাজাদের আমলে তৈরি পোড়ামাটির অর্থাৎ টেরাকোটার
যে মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর শহর সেটি কোন জেলায় অবস্থিত? তো তোমরা এটা সবাই সঠিক উত্তর দিতে পারবে। বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলাতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান বাঁকুড়া জেলাতে বিষ্ণুপুর শহর। এবং এই বিষ্ণুপুরেই হচ্ছে পোড়ামাটি বা টেরাকোটার মন্দিরের জন্য কিন্তু বিখ্যাত। অনেক সেখানে টেরাকোটার মন্দির আমরা কিন্তু দেখতে পাই, এবং সেগুলো কোন রাজাদের আমলে তৈরি হয়েছে এটাও তোমরা মনে রাখবে। মল্ল রাজাদের আমলে কিন্তু তৈরি হয়েছে বিষ্ণুপুরের পোড়ামাটির বা টেরাকোটার মন্দির। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত যে পিরামিড আকৃতির ঐতিহাসিক স্থাপত্য, বিষ্ণুপুরের বিখ্যাত পিরামিড আকৃতির ঐতিহাসিক যে স্থাপত্য যাকে বলা হয় রাসমঞ্চ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কে নির্মাণ করেছিলেন? রাসমঞ্চ কে নির্মাণ করেছিলেন, যেটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত, দেখতে কীরকম? পিরামিড আকৃতির। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বীর হাম্বির। বীর হাম্বির হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে বাংলার প্রাচীন সুলতানি আমলের রাজধানী গৌড় এবং পান্ডুয়া বর্তমানে কোন জেলায় অবস্থিত? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, যেখানে দেখো বলা হচ্ছে যে বাংলার প্রাচীন সুলতানি আমলের রাজধানী গৌড় এবং পান্ডুয়া বর্তমানে কোন জেলায় অবস্থিত? তো এটার যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে মালদা জেলা। অবশ্যই তোমরা মনে রাখবে মালদা জেলাতে অবস্থিত প্রাচীন সুলতানি আমলের রাজধানী গৌড় এবং পান্ডুয়া। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে গৌড়ের বিখ্যাত ঐতিহাসিক প্রবেশদ্বার দাখিল দরওয়াজা কার আমলে তৈরি হয়েছিল? গৌড়ের বিখ্যাত যে ঐতিহাসিক প্রবেশদ্বার দাখিল দরওয়াজা কার আমলে তৈরি হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে সুলতান বরবক শাহ। সুলতান বরবক শাহ, ক হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে মালদার পান্ডুয়ায় অবস্থিত যে আদিনা মসজিদ খুবই গুরুত্বপূর্ণ। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এটা পরীক্ষায় কীরকম আসে, এই প্রশ্নটি তো আসেই, তার সাথে সাথে আসে যে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, এইরকম কিন্তু অপশানও আসে। অর্থাৎ যে ইন্ডিয়ান যে হিস্ট্রি, ভারতের যে ইতিহাস, সেই ভারতের ইতিহাসেও কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তখন রাজ্য কিন্তু দেয়া থাকে, আদিনা মসজিদ কোথায় অবস্থিত, রাজস্থান নাকি মধ্যপ্রদেশ নাকি বিহার নাকি পশ্চিমবঙ্গ? তখন কিন্তু কারেক্ট আনসার কী হবে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোথায়? মালদা জেলাতে। তো এই আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এটার কারেক্ট আনসার হয়ে যাবে সিকান্দর শাহ। সিকান্দার শাহ, খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শিক্ষাকেন্দ্র শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন প্রত্যেকেই কিন্তু তোমরা পারবে যে শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বীরভূম জেলাতে। বীরভূম জেলাতে কিন্তু শান্তিনিকেতন অবস্থিত। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে ইউনেস্কো কত সালে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে? এই প্রশ্নটি ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ইউনেস্কো কত সালে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রূপে ঘোষণা করেছে? কত সালে? কারেক্ট আনসার হয়ে যাবে 2023 সালে। এটা কিন্তু মনে রাখবে 2023 সালে।
এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল কার স্মৃতিতে এবং কোন পাথরে নির্মিত হয়েছিল? কার স্মৃতিতে এবং কোন পাথরে নির্মিত হয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে তৈরি হয়েছিল। কোন পাথরে? সাদা মাকরানা মার্বেল। সাদা মাকরানা মার্বেল দিয়ে তৈরি হয়েছে কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং যেটি কার স্মৃতিতে তৈরি হয়েছে? রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে কলকাতার অন্যতম প্রাচীন ঐতিহাসিক দুর্গ ফোর্ট উইলিয়াম কোন নদীর তীরে অবস্থিত? কি বলা হচ্ছে যে কলকাতার অন্যতম প্রাচীন ঐতিহাসিক দুর্গ ফোর্ট উইলিয়াম কোন নদীর তীরে অবস্থিত? তো এটা কী হবে? এটা আশা করি প্রত্যেকে পারবে। এটা হচ্ছে হুগলি নদী বা ভাগীরথী। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে 1757 সালের ঐতিহাসিক পলাশী যুদ্ধক্ষেত্রটি বর্তমানে কোন জেলার অন্তর্গত? অর্থাৎ 1757 সালে যে ঐতিহাসিক যুদ্ধ হয়েছে পলাশী যুদ্ধ, সেই যুদ্ধক্ষেত্রটি যেখানে হয়েছে, সেই যে আমবাগান, সেই জায়গাটি কোন জেলার অন্তর্গত? এটার কারেক্ট আনসার হয়ে যাবে নদিয়া জেলা। নদিয়া জেলাতে এই যুদ্ধ কিন্তু হয়েছিল, পলাশীর যুদ্ধ। অর্থাৎ যে পলাশী স্থানটি রয়েছে সেটি বর্তমানে নদিয়া জেলাতে অবস্থিত। এরপর দেখো বলা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি যা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, এটি কলকাতার কোন অংশে অবস্থিত? কোন অংশে অবস্থিত কলকাতার? এটা তোমরা মনে রাখবে উত্তর কলকাতাতে অবস্থিত জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। পরবর্তী প্রশ্ন ফরাসি উপনিবেশের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান চন্দননগর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এখানে দুটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা কি চন্দননগর কোন জেলাতে অবস্থিত, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চন্দননগর কাদের উপনিবেশিক ঐতিহাসিক স্থান ছিল? কাদের? ফরাসিদের। এগুলো কিন্তু একটু মনে রাখবে। ফরাসিদের চন্দননগর ছিল ঔপনিবেশিক স্থান, এবং সেই চন্দননগর কোন জেলাতে অবস্থিত? সেটা হচ্ছে হুগলি জেলাতে। হুগলি জেলাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হুগলি জেলার ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন একটি গির্জা, এটি কারা নির্মাণ করেছিলেন? এটি কারা নির্মাণ করেছিলেন? এটার কারেক্ট আনসার হয়ে যাবে পর্তুগিজ। অবশ্যই তোমরা মনে রাখবে পর্তুগিজ হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রাচীনতম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতের সংগ্রহালয় কত সালে কলকাতায় স্থাপিত হয়? ভারতের যে প্রাচীনতম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহালয় কত সালে কলকাতায় স্থাপিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1814 সালে। 1814 সালে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে দেখো বলা হচ্ছে আলিপুর বোমার মামলায় কেন্দ্রবিন্দু এবং স্বাধীনতা সংগ্রামীদের বন্দি রাখার ঐতিহাসিক যে স্থান সেটা হলো আলিপুর সেন্ট্রাল জেল, বর্তমানে কি হিসেবে রূপান্তরিত হয়েছে? অর্থাৎ যেটি আগে ছিল আলিপুর সেন্ট্রাল জেল সেটি বর্তমানে কি রূপে রূপায়িত হয়েছে?
তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে স্বাধীনতা সংগ্রহালয় ও মিউজিয়াম রূপে কিন্তু পরিণত হয়েছে আগেকার আলিপুর সেন্ট্রাল জেল। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লোকমাতা রানী রাসমণি প্রতিষ্ঠিত ঐতিহাসিক দক্ষিণেশ্বর কালী মন্দির কোন নদীর তীরে অবস্থিত? এখানে দুটি প্রশ্ন আসে, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে দক্ষিণেশ্বর যে কালী মন্দির সেই মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? লোকমাতা রানী রাসমণি। তো কোন নদীর তীরে অবস্থিত? এটার কারেক্ট আনসার হয়ে যাবে গঙ্গা বা হুগলি নদী। গঙ্গা বা হুগলি নদী হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুর মঠ কোন জেলায় অবস্থিত? এক একটি প্রশ্নে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন লুকিয়ে আছে, সেগুলো তোমরা কিন্তু মনে রাখবে। দেখো এখানে 3টি প্রশ্ন লুকিয়ে আছে। প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা। দ্বিতীয় প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে যে রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর কোথায়? বেলুর মঠ। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। তো এক একটি প্রশ্নে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন লুকিয়ে আছে, সেগুলোও কিন্তু মনে রাখার চেষ্টা করবে। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুর মঠ কোন জেলায় অবস্থিত? এটার কারেক্ট আনসার হয়ে যাবে হাওড়া জেলাতে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে উত্তরবঙ্গের যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, উত্তরবঙ্গের যে দার্জিলিং যে হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? টয় ট্রেন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1999 সাল। ঠিক আছে, খ হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে প্রাচীন মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ চন্দ্রকেতু গড় কোন জেলায় অবস্থিত? এটা একটু মনে রাখার চেষ্টা করবে এই প্রশ্নটির উত্তর। দেখো এখানে কি বলা হচ্ছে যে প্রাচীন মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ চন্দ্রকেতুগড় কোন জেলায় অবস্থিত? চন্দ্রকেতুগড় এটা হচ্ছে বেড়াচাপা। বেড়াচাপা কোথায়? উত্তর 24 পরগনা জেলাতে। পরের প্রশ্নে বলা হচ্ছে দেখো তাম্রলিপ্ত যা প্রাচীন ভারতের একটি বিখ্যাত ঐতিহাসিক আন্তর্জাতিক নদী ও সমুদ্র বন্দর ছিল, সেটি বর্তমানে কোন জেলায় অবস্থিত? তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে। কোথায়? পূর্ব মেদিনীপুর জেলা হবে এখানে কারেক্ট আনসার। তো এখানে তোমরা মনে রাখবে এই যে তাম্রলিপ্ত এটা বর্তমানে তমলুকে অবস্থিত। তমলুক হচ্ছে কোথায়? পূর্ব মেদিনীপুর হবে এখানে কারেক্ট আনসার, পূর্ব মেদিনীপুর। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোচবিহারের বিখ্যাত ও রাজকীয় রাজবাড়ি কোন মহারাজার আমলে তৈরি সম্পূর্ণ হয়েছিল? কোচবিহারের যে রাজকীয় রাজবাড়ি কি হবে এখানে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা মনে রাখবে এই যে কোচবিহারের রাজবাড়ি এটার কিন্তু আরও একটি নাম আছে,
যেটা হলো ভিক্টর জুবিলি প্যালেস। ভিক্টর জুবিলি প্যালেস হবে এখানে কারেক্ট আনসার, মানে অপর নাম। অর্থাৎ এখানে দেখো দুটি প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে। একটা হচ্ছে কি, যে এই যে রাজবাড়ি সেটি কার আমলে তৈরি হয়েছিল? নৃপেন্দ্র নারায়ণ। আর তার সাথে সাথে মনে রাখবে যে এই যে রাজবাড়ি এটির অপর নাম কি? ভিক্টর জুবিলি প্যালেস। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মুর্শিদাবাদের ঐতিহাসিক কাটরা মসজিদ কে নির্মাণ করেছিলেন এবং তার সমাধি এখানেই রয়েছে। কে নির্মাণ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নবাব মুর্শিদ কুলি খান। নবাব মুর্শিদ কুলি খান হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজাদের কামান, যেটার নাম কি দলমাদল, কোন ঐতিহাসিক ধাতুর তৈরি? ঐতিহাসিক ধাতু, ঠিক আছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের যে মল্ল রাজাদের কামান দলমাদল কোন ঐতিহাসিক ধাতুর তৈরি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পেটা লোহা। পেটা লোহাকে কি বলা হয় ইংরেজিতে? রট আয়রন। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে ওলন্দাজ বা ডাচদের ঐতিহাসিক বাণিজ্য কুঠি ও উপনিবেশিক চুঁচুড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এখানে দেখো দুটি প্রশ্ন লুকিয়ে আছে, একটা এটা, আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে চুঁচুড়া সেটা কাদের ঐতিহাসিক বাণিজ্য কুঠি ও উপনিবেশ ছিল? কাদের? ওলন্দাজ বা ডাচদের। তো এই যে প্রশ্নটি, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে হুগলি। কোন জেলায় অবস্থিত? হুগলি জেলাতে অবস্থিত। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এবং বৈষ্ণব সংস্কৃতির ঐতিহাসিক কেন্দ্র নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এবং বৈষ্ণব সংস্কৃতির ঐতিহাসিক কেন্দ্র নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর, সেটা হবে ভাগীরথী। দুটি নদী কিন্তু রয়েছে, ভাগীরথী ও জলঙ্গির সংযোগস্থল। যারা গেছো বা যাদের সেখানে বাড়ি তারা অবশ্যই জানো যে সেখানে দুটি নদী কিন্তু সংযোগ হয়েছে, একটা হচ্ছে ভাগীরথী আরেকটা হচ্ছে জলঙ্গি। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বীরভূমের তারাপীঠ মন্দিরটি কোন ঐতিহাসিক সাধকের সাধনাক্ষেত্র হিসেবে বিখ্যাত? বীরভূমের যে তারাপীঠ মন্দিরটি এটি কোন ঐতিহাসিক সাধকের সাধনাক্ষেত্র হিসেবে বিখ্যাত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বামা খেপা। বামা খেপা, খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ঐতিহাসিক স্থানে মৌর্য যুগের ব্রাহ্মী লিপির নিদর্শন যুক্ত পোড়ামাটির ফলক পাওয়া গেছে? কি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন ঐতিহাসিক স্থানে মৌর্য যুগের ব্রাহ্মী লিপির নিদর্শনযুক্ত পোড়ামাটির ফলক পাওয়া গেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রকেতুগড় ও মহাস্থানগড় প্রাচীন পুনর্বর্ধন। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা খুব ভালোভাবে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করবে।
তোমরা যারা রেগুলার ক্লাসগুলি করতে পারছো না তারা অবশ্যই সময় মতো ক্লাসগুলি কিন্তু করার চেষ্টা করবে, কারণ গুরুত্ব না দিলে কিন্তু হবে না। গুরুত্ব যেমন বাকি কাজগুলোর জন্য দেয়া হচ্ছে, ঠিক সমপরিমাণ গুরুত্ব কিন্তু ক্লাসেও দিতে হবে, তাহলেই সেই ক্লাস তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে, কারণ সময়ে ক্লাসগুলি কিন্তু করতে হবে। যদি কোনো ক্লাস যদি তোমাদের মিস হয়ে যায়, তাহলে কিন্তু সেই দিনেই করার চেষ্টা করবে, বা তার পরের দিন বাকি ক্লাসগুলির সাথে সে আগের ক্লাসগুলিও কিন্তু করার চেষ্টা করবে, যাতে সময়ে সব কিছু করা থাকে। কারণ নতুন নতুন ক্লাস প্রতিদিন আসে, তো তাই যদি বকেয়া ক্লাস থেকে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আজকে একটা বকেয়া থাকবে, কালকে দুটো, কিছুদিন পরে দেখবে অনেকগুলি বকেয়া ক্লাস হয়ে গেছে যেগুলি তোমার করা হয়নি, তখন কিন্তু সেগুলো বাদ পড়ে যাবে। কোনো ক্লাসেই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটি ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নোত্তর আলোচনা করা হয়। তো সেক্ষেত্রে তোমরা যারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাইছো, তোমরা যারা প্রত্যেকেই 70+ নম্বর পেতে চাইছো, তারা অবশ্যই প্রত্যেকটি ক্লাস কিন্তু সময় মতো করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।